হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। বরাবর মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। জানুয়ারি মাস চলে এসেছে, নতুন বেতন পাওয়ার প্রয়াস সবার ভিতরে। তো কিছু কিছু ফ্যাক্টরিতে পে স্লিপ দিয়েছেন, বেতন এখনো দেয় নেই। আবার কিছু কিছু ভালো ভালো ফ্যাক্টরি যেগুলো, এগুলোতে কিন্তু বেতন দেওয়া হয়ে গেছে। এখন অনেকে আমাদেরকে কমেন্টস করতেছেন যে বেতন যেটা পাওয়ার কথা সেটা পায়নি। তো অনেকভাবে কমেন্টস করছে, পেকিং ম্যান, ফোল্ডিং ম্যান, অপারেটর, আয়রনম্যান, এই টাইপের যারা চাকরি করেন অনেকেই কমেন্টস করতেছেন যে আমরা গ্রেড অনুসারে যে বেতনটা পাওয়ার কথা এই বেতনটা পাইনি। তার কারণ কি, এখন আমরা কি করব? তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটু পিছনে তাকাতে হবে। পিছনে আমরা যদি তাকাই, আমাদেরকে দেখতে হবে গ্রেড ওয়ানে আমাদের বেতন ছিল কত। গ্রেড ওয়ানে আমাদের বেতন নির্ধারণ করা হয়েছিল 15,035 টাকা। গ্রেড টু এ আমাদের বেতন নির্ধারণ করা হয়েছিল 14,273 টাকা। গ্রেড থ্রিতে বেতন নির্ধারণ করা হয়েছিল 13,550 টাকা। এবং গ্রেড ফোরে নির্ধারণ করা হয়েছিল সর্বনিম্ন বেতন 12,500 টাকা। এটা ইপিজেড এর বাইরে, এটা শুধু গার্মেন্টস সেক্টর যেগুলো আছে, ব্যবসার আওতাধীন না। বিকেএমইএ এবং বিজিএমইএ এর আওতাধীন যারা আছেন তাদের এই বেতনটা নির্ধারণ করা হয়েছে। এবং ইপিজেড এর বাইরে, যেটা ইপিজেড এর যারা আছে তাদের জন্য বেতন আলাদা। তাদের সর্বনিম্ন বেতন 12,800 টাকা, 800 টাকা নির্ধারণ করা হয়েছে। এখন অনেকের প্রশ্ন, পে স্লিপ পাওয়ার পরে, পে স্লিপ হাতে পাওয়ার পরে যে আমাদের বেতন এত কম আসছে কেন, এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করছি বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। এখন গ্রেড একে আমাদের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছিল 15,035 টাকা। এখন আপনারা বেতন পাওয়ার পরে আপনারা বলতে পারছেন, মানে চিন্তা করতেছেন, আমি বেতন কম পেলাম কেন, আমরা বেতন কম পেলাম কেন, আমাদের বেতন তো 15,035 টাকা হওয়ার কথা ছিল, সেখানে কম কেন? কেউ কেউ 14,000 পাইছে, কেউ কেউ গ্রেড 2 আছে, কেউ কেউ গ্রেড 3-তে আছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে আসলেও কি আপনি এ গ্রেডের স্কিল আপনার ভিতরে আছে কিনা। আগে আপনাকে নিজে যাচাই করতে হবে যে আপনি এ গ্রেডের স্কিল আপনার ভিতরে আছে কিনা। অর্থাৎ আমরা জানি এ গ্রেডে যারা থাকবে তারা হচ্ছে সিনিয়র অপারেটর, সিনিয়র প্যাকিং ম্যান, সিনিয়র আয়রনম্যান, সিনিয়র পলিম্যান, সিনিয়র ফোল্ডিং ম্যান, এই টাইপের পদে যারা আছেন। এখন আপনি অপারেটর হলেই যে আপনার বেতন যে 15,035 টাকা হবে, বিষয়টা কিন্তু এমন নয়। বিষয়টা কিন্তু এমন নয়। আর এর জন্য মানে চিন্তিত হওয়ার কারণ নেই। আপনাকে যাচাই করতে হবে যে আপনার স্কিল কতটুকু আছে, আসলেও কি আপনি এই বেতনটা পাওয়ার যোগ্য কিনা। যদি আপনি মনে করেন যে আপনার 15,035 টাকা বেতন হওয়া উচিত, আপনার যোগ্যতা আছে, আপনি একজন সিনিয়র অপারেটর, আপনি লাইক ক্যান্সার অপারেটর, লাইক মাউথ ক্লোজার অপারেটর, হেমের অপারেটর, পকেট জয়েন্ট অপারেটর, লাইক কলার জয়েন্ট অপারেটর, এই টাইপের যদি অপারেটর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই বেতনটা হওয়া উচিত। কিন্তু এই টাইপের বেতনেও কিন্তু আপনার কিন্তু সিনিয়র জুনিয়র একটা পার্ট আছে। আপনি প্রোডাকশন কি রকম করেন, আপনার ডিউটি মাইন্ড কি রকম, আপনার কোয়ালিটি কি রকম, এগুলো বুঝে কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু আপনাকে কিন্তু ক্যাটাগরি ভাগ করবে। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এগুলো তো অপারেটরের ভাগ। আর গ্রেড 4 তো আমরা জানি সর্বনিম্ন বেতন 12,500 টাকা নির্ধারণ করা হয়েছে। তো এখন যেটা সর্বপ্রথম বললাম, এক নম্বরে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলেও কি ওই বেতনটার উপযুক্ত কি না। যদি আপনি উপযুক্ত হন, হওয়ার পরেও যদি আপনার বেতনটা এইরকম ভাবে নির্ধারণ করা না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা হচ্ছে আসল পয়েন্ট। দেখুন, এটা আপনি সেক্ষেত্রে কোনো আন্দোলন করার ওয়ে নাই। আপনি আপনার ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন। নাম্বার ওয়ান, আপনার যে ম্যানেজমেন্ট থাকবে, লাইন চিফ, সুপারভাইজার, ইনচার্জ, পিএনজিএম, তাদের সঙ্গে কথা বলবেন। তারা যদি পুনরায় বিবেচনা করে দেখেন এবং যদি তারা মনে করেন যে না আসলেই তার বেতন, আপনার বেতনটা হওয়া উচিত, তাহলে তারা বিবেচনা করে দেখবেন, তারা হয়তো বাড়াবেন। আর যদি না হয়, আপনার যে এইচআরডি ডিভিশন আছে, এইচআরডি বিভাগ আছে, তাদের সঙ্গে কথা বলবেন। আই টিমের সাথে কথা বলবেন। আই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। সাধারণত এখন বেতন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যারা আছেন তারাই কিন্তু বেতনটা নির্ধারণ করা হয়ে থাকে, তারাই নির্ধারণ করে থাকেন। তো আপনি এইচআরডি তেও বলবেন। যদি না হয়, সেক্ষেত্রে আপনি পরবর্তী আপনি অ্যাকশন নিতে পারেন। সেক্ষেত্রে আপনি জব ছেড়ে হয়তো বা অন্য জায়গাও চাকরি নিয়ে আপনার অ্যাবিলিটি যাচাই করতে পারেন। আমি কিন্তু আপনাকে চাকরি ছাড়ার পরামর্শ দিব না। আপনি আগে, আমি আবার বলতেছি, আপনাকে আগে আপনার নিজের স্কিলটা যাচাই করতে হবে যে আপনার জায়গায় কি আপনি ঠিক আছেন কিনা। অর্থাৎ স্থান, কাল, পাত্র। স্থান হচ্ছে আপনি কোন জায়গাতে আছেন, কাল হচ্ছে কোন সময়, উপযুক্ত সময় কিনা, পাত্র হচ্ছে আপনি নিজে।
এই তিনটা জিনিসটা হচ্ছে স্থান, কাল, পাত্র। একইভাবে যদি গ্রেড 2 এ আসি, গ্রেড 2 এর কারা কারা থাকবেন? অপারেটর, আয়রন ম্যান। এখানে কিন্তু সিনিয়র যারা থাকবেন তারা না, সিনিয়রদের জন্য তো গ্রেড 1। এখন গ্রেড 2 এ থাকবে অপারেটর, আয়রন ম্যান, পেকিং ম্যান, মানে সিনিয়রের নিচে, মোটামুটি চাকরির বয়স হয়ে গেছে বাট সিনিয়র এখনো অন নাই, ওই ক্যাটাগরিতে পড়ে নাই, তাদের জন্য 14,273 টাকা। হ্যাঁ, এখন যদি আপনি মনে করেন যে না আপনি সিনিয়র না, বাট আপনি সিনিয়র পদে আছেন, সেক্ষেত্রে আপনার গ্রেড 2 হওয়া উচিত, কিন্তু আপনার গ্রেড 3 তে আপনাকে কাউন্ট করতেছে 13,550 টাকা আপনার বেতন নির্ধারণ করা হয়েছে। একইভাবে আপনাকে যাচাই করতে হবে যে আপনি আসলেও কি জুনিয়রই আছেন নাকি সিনিয়র হয়ে গেছেন, এই জিনিসটা আপনাকে যাচাই করতে হবে। আপনি যদি নিজে ভাবেন যে আপনি সিনিয়র হয়ে গেছেন, নট লাইক দ্যাট, এরকম না। আপনাকে আগে নিজের আপনার ওই যে স্থানকাল পাত্র, এই জিনিসটা আপনাকে আগে যাচাই করতে হবে। তো গ্রেড, আপনাকে দেখতে হবে যে বেতন সর্বনিম্ন 12,500 টাকার নিচে নামাইছে কিনা, যেটা সরকার কর্তৃক অলরেডি ডিক্লারেশন হয়ে গেছে। যদি 12,500 টাকার নিচে হেল্পারের বেতন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই বিষয়ে ভালোভাবে সবার সাথে কথা বলতে পারেন। আশা করছি এরকম কোনো ফ্যাক্টরি নাই যে 12,500 টাকার নিচে কেউ বেতন ধরবে, কারণ এটা যেহেতু সরকার কর্তৃক বিজিএমইএ বিকেএমইএ সম্মিলিত একটা সমাধান হয়ে গেছে। তো কোয়ালিটি বলেন, আয়রন ম্যান বলেন, পেকিং ম্যান বলেন, হোয়াট এভার, অপারেটর বলেন, আপনাদেরকে যে জিনিসটা আমি সাজেস্ট করব, আপনারা আগে জানতে হবে যে আপনার যে যোগ্যতা, এই যোগ্যতা অনুযায়ী আপনি আছেন কিনা। যদি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি থেকে থাকেন, আপনি ইউ ক্যান টেক ডিসিশন। আপনি লড়াই করতে পারেন, আপনার ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারেন, আপনি এইচআরডি কে জানাতে পারেন, আদারওয়াইজ আপনি বিজিএমইর সহযোগিতাও নিতে পারেন। যদি অধিকাংশই হয়ে থাকে যে ফ্যাক্টরিতে কাউরেরই বেতন বা 15,035 টাকা করা হয়নি, একটা ফ্যাক্টরিতে সবাই যে কেউই যে সিনিয়র নাই, নট লাইক দ্যাট, এরকম না। যদি দেখা যাচ্ছে কারোরই করে নাই, সেক্ষেত্রে আপনি বিজিএমই বা বিকেএমই সহযোগিতা নিতে পারেন। কিন্তু আবার বলবো, আপনার স্কিল কতটুকু আপনাকে এটা যাচাই করতে হবে। তো আমি আশা করছি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি, কারণ অনেকগুলো কমেন্টস আমরা পেয়েছি এরকম, আপনার বেতন বাড়ে নাই, বেতন বাড়ে নাই, বেতন সঠিক যেটা পাওয়ার কথা বেড়ে নেই, এর জন্য। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি দেখে থাকেন, আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।